মমতা ব্যানার্জির বাড়িতে বাথরুম পরিষ্কার করতেন সেই জন্য মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। যাতে নাকি যখন দেখবেন বড় উনি ঝামেলায় পড়েছেন তখন এসব উল্টোপাল্টা কথা বলে উনি ইস্যুগুলোকে ঘুরিয়ে দেন। পুলিশের এসপি কে কেউ কেউ এখানে থাকবে বলে তো মনে হচ্ছে না। উদ্দেশ্য একটাই, মমতা ব্যানার্জি রিগিং করে জিততে চান, বুথ দখল করে জিততে চান, ভোট লুট করতে চান, যেভাবে ওনার ভাইপো ভোট লুট করে গতবার 7 লাখ ভোটে জিতেছে। তো এই যে মানে ওনার যে অ্যাম্বিশন, এই অ্যাম্বিশনের মাঝখানে যারা যারা আসবেন উনি তাদের সবাইকে কালো পতাকা দেখাবেন, উনি তাদের বিরুদ্ধাচরণ করবেন, এটাই ওনার অ্যাম্বিশন। তো সেই অ্যাম্বিশনে উনি আর তো কোনো উদ্দেশ্য থাকতে পারে না। উদ্দেশ্য একটাই যে আমরা এখানে এটা করবো। আর 2 নম্বর সাইড বাই সাইড সেটা হচ্ছে উনি মুসলিমদের ভালোবাসেন না, কিন্তু মুসলিম ভোট যদি বাড়ে এবং তারা যদি আমার লয়াল ভোটার হয়, বাংলাদেশি ভোটারদের যদি 50-60 লাখ যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে মোটামুটি আমার জয়টা নিশ্চিত। দেখুন, এদেশে যে মুসলিমরা আছে তারা তো বহু বছর আছে, তাদের নিয়ে তো সমস্যা নেই। যারা বাংলাদেশ থেকে এসছে, সমস্যাটা তাদের নিয়ে। তো এখন উনি যদি চান যে তারা থেকে যাক, তাহলে সেভাবে ওনার চিন্তাভাবনা হচ্ছে আর কি। কমিশনার জ্ঞানেশ কুমার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে আমাদেরকে সম্মান করা হয়নি, সেখানে ডোন্ট শাউট বলা হয়েছে, কোণঠাসা করে দেওয়া হয়েছে। দেখুন, ফার্স্ট কথা হলো উনি চেঁচাবেন কেন? নিশ্চয়ই উনি চেঁচিয়েছেন, সেই জন্য ডোন্ট শাউট বলা হচ্ছে। না চেঁচালে দেখুন ভদ্রভাবে ভালোভাবে তো কথা বলা যায়। কিন্তু এরা তো দেখছেন যেখানে যাচ্ছে, এমনকি সংসদে আপনি দেখবেন বহু বিরোধী দল আছে, একমাত্র চেঁচামেচি করা, অসভ্যতা করা যদি কেউ করে থাকে সে এরা করে। এদের এই মহুয়া মৈত্র, তারপর ওই কল্যাণ ব্যানার্জি, হ্যাঁ, যত রকম পাগলামি থেকে শুরু করে যত রকম চেঁচামেচি সিন্ডিকেট করা এরা করে। এখন জ্ঞানেশ কুমার দেখুন, একটা জিনিস বুঝতে হবে, এটা টিএন সেশন বলেছিলেন যে ভারতবর্ষের চিফ জাস্টিস এবং চিফ ইলেকশন কমিশনার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা কিন্তু সমান মানে পদমর্যাদার অফিসার। আর পদমর্যাদার মানে আমাদের সংবিধানে দেওয়া আছে। সেখানে তার সামনে গিয়ে চেঁচামেচি করলে যথারীতি বলবে যে বের করে দাও। এর আগের দিনেও তো কল্যাণ যা বললো যে খুব মানে এই নিয়ে তৃতীয়বার, মানে এর আগে প্রথমে ভাইপোকে, তারপর পিসিকে, তারপর এই কাকিমাকে, 3 জনকে বের করে দেওয়া হলো আর কি। তো ভদ্রভাবে কথা না বললে তো ভদ্র সমাজে জায়গা পাওয়া যায় না। এই যে আপনি বলছেন যে এই যে ইলেকশন কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, ওনার পদটাও অনেক উঁচু, সেটাই সংবিধানে রয়েছে। হ্যাঁ, মানে একদম মানে ইয়ের সমান, মানে চিফ জাস্টিস, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সমান পদে ওনার। ওনাকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনি মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলে কথা বলেছেন, আপনি কমিশনের লোক না হলে আপনার আঙুল কেটে ফেলে দিতাম। রাষ্ট্রপতিকেও মানছে না এরা। তো দেখুন, সংবিধান মানে না, মনে করে এটা একটা আলাদা দেশ। রাষ্ট্রপতি দেখুন কত ভদ্র, মানে আজকে দ্রৌপদী মুর্মুজি কত ভদ্র, মানে তিনি এসে বললেন, এত অপমানের পরও তিনি বলছেন যে ও আমার ছোট বোন। সেখানে আপনি দেখছেন এখানে বসে কিরকম খ্যাক 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 করে কিরকম চেঁচামেচি করছে। এবার কারা ভদ্রলোক কারা ভদ্রলোক না, সেটা তো আপনি ব্যবহারে বুঝতে পারবেন কত ভদ্র। এবং ওই ভদ্রমহিলার আপনি হিস্ট্রি দেখবেন, জীবনে কত স্ট্রাগল করেছেন, তারপর কত মানুষের উপকার করেছেন দ্রৌপদী মুর্মুজি। তারপর রাষ্ট্রপতি হয়ে তিনি কত মানে ভদ্র শান্ত। মানে আমরা এই ধরনের ব্যক্তিত্ব এর আগে দেখেছিলাম ইয়েকে, এপিজে আব্দুল কালাম সাহেবকে। তো এই ভদ্রমহিলার মধ্যে কত গুণ আছে। আর সেখানে আপনি পাল্টা দেখুন কিভাবে ব্যবহার করছে। তো এরা তো মানে রাষ্ট্রপতিকেই মানে না, রাষ্ট্রপতি ইকুইভ্যালেন্ট তো আপনি ছেড়ে দিন। হ্যাঁ, এই রাষ্ট্রপতিতে এত অনীহা কিসের? রাষ্ট্রপতি এসছে রাজ্যে, তিনি একটা উচ্চ পদস্থ না, মানুষ, আমি মহিলা, বলছি তার অনীহাটা উপরে। কোথায়। এদের টার্গেট হলো আলাদা একটা দেশ বানাবে। এটা কিন্তু 1947 সালে আপনার জিন্নার এটা টার্গেট ছিল। এবং জিন্না বেশ কিছু ওই সময় 46-এর আপনি ইলেকশনের ম্যানিফেস্টো যদি দেখেন মুসলিম লীগের, সেই ম্যানিফেস্টো গুলো একে একে কংগ্রেস পালন করেছে, সিপিএম পালন করেছে, এখন তৃণমূল পালন করছে। তৃণমূল চাইছে যে ওই ম্যানিফেস্টো অনুযায়ী এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিতে আর কি। তো যথারীতি মানে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে, ভারতবর্ষের যে রাষ্ট্রপতি আছে, এখানে যে জুডিশিয়াল যদিও এরা ম্যানেজ করছে অন্যভাবে। প্রথমে অভিষেক মনু সিংভিকে এরা পাঠালো ইয়েতে, ওই আপনার রাজ্যসভায়, যারা নাকি খুব ভেরি ক্লোজ টু কলেজিয়াম। তারপর এখন এই মানেকা গুরুস্বামীকে পাঠাচ্ছে। এইভাবে এরা জুডিশিয়ারিটা ম্যানেজ করতে পারছে, কিন্তু বাকি যে জায়গাগুলো সেগুলো ম্যানেজ করতে পারছে না, সব রাখ সেই জায়গাটায়।
মানে বুঝতে হবে যে জুডিশিয়ারিটা এদের মোটামুটি কিন্তু কন্ট্রোলে চলে এসছে, কিন্তু বাকি লেজিসলেশন বলুন, নির্বাচন কমিশন বলুন, সেগুলো এরা ম্যানেজ করতে পারছে না। আর বলছি এখনো তো 60 লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে, এটা কি কোনোভাবে মানে শেষ করতে তো এই মুহূর্তে পারবে না, সময় লেগে যাবে, তাহলে ভোটটা কিভাবে হবে? দেখুন, সেটা তো গণেশ কুমারজি বলছেন যে সেটা ঠিক করবে সুপ্রিম কোর্ট। দুটো রাস্তা আছে, একটা হলো এটা এই প্রসেসটাকে শেষ করতে দেওয়া। প্রসেসটা যদি শেষ হয় তাহলে আপনার ইয়ে হবে, কি বলে, প্রসেসটা যদি শেষ হয় তাহলে আপনার ভোট পরে হবে। প্রসেসটা যদি না শেষ হয়, এই লোকগুলো যদি ঝুলে থাকে, তাহলে ভোটটা এখনই হবে এদের বাদ দিয়ে। কিন্তু এরা ঝুলে থাকার কারণ কি? এরা ঝুলে থাকার কারণ কিন্তু একমাত্র আপনাকে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের ডব্লিউবিসিএস অফিসাররা, এখানকার ইআরও, এইআরওরা এবং এখানকার বিএলওরা। এবং এদের অনেকে ধরুন ডব্লিউবিসিএস অফিসার এবং ইআরওদের চাপে বিএলও এটসেট্রা এরা এই অন্যায়টা করেছে, এটা মনে রাখতে হবে। এবং এই পুরো জিনিসটার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এবং এদের ধারণা ছিল যে লাস্ট ডে এটা জমা করি, তারপর 7 দিনের মধ্যে 60 লক্ষ এটা হবে না, তখন 60 লক্ষকে একসঙ্গে বাদ দিয়ে ভোটটা করিয়ে দেবো। মাঝখানে আদালতে এই রায়টা দিয়ে দেওয়াতে গন্ডগোল হয়ে গেছে। আদালত এই যে রায় দিয়েছে যে 60 লক্ষ, জুডিশিয়াল, এবার জুডিশিয়াল যে অফিসাররা আছে তারা এটা চেক করতে গেলে মোটামুটি তো সবাই বলছে 4 মাস, 1 বছরের আগে হয় বলে আমার মনে হচ্ছে না। 1 বছর পর ভোট হবে, সেক্ষেত্রে আদারওয়াইজ এখন ভোট হবে এই লোকগুলোকে বাদ দিয়ে। কিন্তু এর জন্য দায়ী সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মচারীরা যারা এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিল। কিন্তু মোহাম্মদ সেলিম বলছেন যে 60 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে কোনোভাবেই ভোট হতে পারে না। কি হয়েছে? এই যে 60 লক্ষ নাম বাদ চলে যাচ্ছে, মানে বিবেচনাধীন এই নামটা বাদ দিয়ে কোনোভাবেই ভোট হতে পারে না। তাহলে হবে না, তাহলে পরে ভোট হবে। যাক আদালতে, যাক আদালত যেটা ঠিক করবে সেটা হবে। বিরোধীদের তরফ থেকে বলা হয়েছে 4 মের মধ্যে যদি সরকার গঠন না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তাহলে এই যে প্রসেসটা হতে তো এখনো আপনি বলছেন 3-4 মাস সময় লাগবে, কোনোভাবেই মে মাসের মধ্যে সরকার গঠন করা সম্ভব নয়, তাহলে কি রাষ্ট্রপতি শাসন হবে? নিশ্চয়ই হবে, যদি দেরিতে হয় তাহলে নিশ্চয়ই হবে। যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় তাহলে এই যে শাসক দল থেকে বারবার বলা হচ্ছে যে এই যে প্রতিবাদটা দেখানো হচ্ছে ধর্ণা মঞ্চে বসে, তাহলে তাদের কি অবস্থা হবে শাসক দলের? দেখুন, রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার দেখুন, রাষ্ট্রপতি শাসন যদি জারি হয় তার কারণ তো মমতা ব্যানার্জি হবেন। আপনাকে এই পুরো প্রসেসটাকে বাকি 11টা রাজ্য কেউ বাধা দেয়নি। আপনি বারবার এই অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল এদের নিয়ে গিয়ে কমপ্লিকেট করেছেন প্রসেসটাকে। এই প্রসেসটা যদি আজকে জুডিশিয়ারির কাছে না যেত, যদি নাকি এরা সৎভাবে কাজ করতো পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা, তাহলে আজকে কোনো সমস্যা হতো না। আজকেই এটা ক্রিয়েট করেছে। যদি আপনারা এই প্রবলেম ক্রিয়েট করেন তাহলে এর দাম আপনাদের দিতে হবে। দেখুন, রাষ্ট্রপতি শাসন যদি জারি না হয়, যদি মমতা ব্যানার্জির অধীনে ভোট হয়, তাহলে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেক পঞ্চায়েত নেতা বা এখানকার যারা আপনার কাউন্সিলর, তারা গিয়ে মানুষের উপর অত্যাচার করবে, গুন্ডামি করবে। এবং তৃণমূলের অর্গানাইজেশন বলতে বোঝায় যে লোকাল থানার বড়বাবুরা এবং তার সঙ্গে পুলিশের এসপিরা। রাষ্ট্রপতি শাসন জারি হলে পুলিশের এসপিকে কেউ কেউ এখানে থাকবে বলে তো মনে হচ্ছে না। এবং তার সঙ্গে এই যে ক্ষমতাটা, এই কাউন্সিলরদের হাতে যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে দিয়েছে এখানকার ওসিরা, সেটা হাত থেকে চলে যাবে। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি যে ভোট লুট করে, মানুষকে ভয় দেখায়, লোকের বাড়িতে গিয়ে থান দিয়ে আসে, লোককে বলে আপনি বেরোলে আপনাকে খুন করে দেবো, সেই জিনিসগুলো মোটামুটি বন্ধ হয়ে যাবে। সেই জন্য মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। মমতা ব্যানার্জি এই ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে উস্কানি দিচ্ছেন। তিনি বলছেন আমি আছি বলে আপনারা ভালো আছেন, নয়তো একটা সম্প্রদায় জোটবাধ্য এবং 1 সেকেন্ডে সব শেষ করে দিত। আপনারা বিজেপির এই প্রচারে ভুল বুঝবেন না। দেখুন, আমি আবার বলছি, উনি কার উদ্দেশ্যে বলছেন আমি জানি না। যদি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, ভয় দেখান, তাহলে তো মুসলমানরা ওনার ভোটার এটসেট্রা। আর একটা কথা বলি, হিন্দুরা কিন্তু কোনোদিন প্রথমে অ্যাটাক করে না। যদিও উনি হিন্দুদের ভয় দেখান, আমি একটা কথা বলছি, হিন্দুরা কিন্তু হাতে চুরি পরে নেই। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে হাতে চুরি পরে নেই। আমাদেরও বহু শাখা এখানে চলছে পশ্চিমবঙ্গে, বহু স্বয়ংসেবক আছে, আমরা কেউ হাতে চুরি পরি নেই। আপনারা নিশ্চয়ই রামনবমীর দিন দেখেন যে আমাদের কতটা স্ট্রেংথ আছে এটসেট্রা। পিছন থেকে পুলিশ সরিয়ে দেবেন, তারপর দেখে নেবো কার কত স্ট্রেংথ আছে। একদম সোজা কথা বলছি, পিছনে পুলিশ না থাকলে। আর দ্বিতীয়ত, এখানকার মুসলিমরাও যে পাঙ্গা এতদিন পাঙ্গা নেয়নি, তারা পাঙ্গা নেবে কেন? যে কটা মুসলিম পাঙ্গা নিচ্ছে, সেটা মমতা ব্যানার্জির পুলিশের উস্কানিতে পাঙ্গা নিচ্ছে। আই ডোন্ট থিঙ্ক মুসলিমরাও আমাদের সঙ্গে পাঙ্গা নেবে, আমরা মুসলিমদের সঙ্গে পাঙ্গা নেবো। মমতা ব্যানার্জি এই গন্ডগোলটা পাকাচ্ছেন, যাতে একটা ডিভাইড অ্যান্ড রুল তৈরি করে যাতে রুল করা যায় আর কি, এর বেশি কিচ্ছু না।
মানে এই যে ভোটের কয়েক মাস আগে বা নিজের কাজের সময়সীমা পেরোনোর আগেই রাজ্যপাল পদত্যাগ দিল, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা তো মানে একটা মানে দেখুন, আনঅফিসিয়াল উত্তর হচ্ছে যে এরা রুটিন একটা চেঞ্জ হয়, সেই হিসাবে রুটিন চেঞ্জ এসছে, একসঙ্গে 11টা রাজ্যে এসছে, আর কোনো রাজ্যের ইয়ে তো আপনার অবজেকশন দেয়নি, আর কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী অবজেকশন দেননি। আপনি এত খেপে যাচ্ছেন কেন? তারপরে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা আছে। তা এটা একটা রুটিন, মানে 10 না 12 জন রাজ্যপাল চেঞ্জ হয়েছে বা সেখানে নতুন এসছে, সেখানে উনি চিন্তা করছেন কেন? না, আমাদের রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন চালু হয় তাহলে রাজ্যপালের কাছে কিছু সুপারিশ করতে হয়। সেক্ষেত্রে কি এই মানে যে প্রাক্তন রাজ্যপাল ছিলেন সিভি আনন্দ, উনি কি ভয় পেয়েছিলেন কোথাও গিয়ে যে দেখুন, শাসক দল চাপ দিতে পারে, সেই জন্যই পদত্যাগ করে দিলেন? ভারতীয় একটা কথা বলছি, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি শাসনের কিন্তু মোটামুটি এগেনস্টে, জন্য মণিপুরে তারা রাষ্ট্রপতি শাসন জারি করেনি। অনেকদিন দেখার পর তারপর মণিপুরে রাষ্ট্রপতি, আমরা জেনারেলি রাষ্ট্রপতি শাসন এগেনস্টে। পশ্চিমবঙ্গে আমি বিশ্বাস করি বহুদিন আগে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ছিল, কিন্তু কেন্দ্র সরকার তবুও রাষ্ট্রপতি শাসন জারি করে কোনো নতুন এক্সাম্পল তৈরি করেনি। আজকের দিনেও আমি বলছি রাষ্ট্রপতি শাসন মোস্ট প্রবাবলি এতদিন যখন করেনি, আগামী দিনেও করবে না। কিন্তু যদি ধরুন 6 মাস, এই 5 বছর পার করে যায়, তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হবে, এখানে তো অন্য কোনো অপশন নেই। এবং সেক্ষেত্রে কোন রাজ্যপাল থাকলেও তাতে কিছু যায় আসে না। ছিলেন একজন, যখন ইনি ছিলেন এনাকে গালাগাল দিতে, এখন ইনি চলে গেছেন আরেকদিন। তখন ধনকরজি ছিলেন, বলছেন ধনকরজি খুব ভালো। এ যখন এলে একে বললো যে খুব খারাপ, ধনকরজি ভালো, তারপর এ চলে যাওয়ার পর বলছে এ ভালো, নতুন লোকটা খারাপ। এদের সবার সঙ্গে, এমনকি কৃষ্ণনাথ ত্রিপাঠীজি তার সঙ্গে গন্ডগোল করেছে। এরা তো হেন লোক নেই যার সঙ্গে এরা গন্ডগোল করে না, এদের গন্ডগোল করা এদের অভ্যাস। নতুন রাজ্যপাল হিসেবে আসছেন আর.এন. রবি, যিনি অজিত দোভালের ডেপুটি ছিলেন একটা সময়। এদেরকে নিয়েও মমতা ব্যানার্জি বলছেন উনি তো বিজেপি ছাড়া কাজই করেন না, উনি বিজেপির প্যারেড করা ক্যাডার। দেখুন, ওনাকে জিজ্ঞেস করুন যে গোপাল কৃষ্ণ গান্ধী কার কার ক্যাডার। গোপাল কৃষ্ণ গান্ধী বহু ব্যাপারে নাক গলাতেন, এবং সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার পিছনে গোপাল কৃষ্ণ গান্ধী কিন্তু বহু রকম ইন্ধন জুগিয়েছে এবং স্টেট গভর্নমেন্টকে বেশ কয়েকবার বিপদে ফেলেছে। এবং ওই সময় দিকে বুদ্ধবাবুকে, তখন বুদ্ধবাবুর পাশে খুব একটা লোক টোক ছিল না, বুদ্ধবাবুকে দেখে বেশ হ্যারাস ট্যারাস করে তাকে দিয়ে সই টই করিয়ে পরবর্তীকালে এম কে নারায়ণন, আপনি সঞ্জয় বারুর লেখা ইয়ে বইটা পড়বেন, দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। এম কে নারায়ণ সোনিয়া গান্ধীর খুব কাছের লোক। সোনিয়া গান্ধীর সঙ্গে যেহেতু প্রকাশ করাতে ইয়ে চুরি গন্ডগোল লেগেছিল, এই গভর্নমেন্ট ফেলার জন্য একে আনা হয়েছিল। এবং ওই উপন্যাসে লেখা আছে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে, যে এম কে নারায়ণের হাতে প্রত্যেক লিডারের ফাইল থাকতো। দুর্যোধনেরা বলে যে এম কে নারায়ণকে এখানে আনা হয়েছিল বামফ্রন্টের লিডারদের ব্ল্যাকমেল করার জন্য, এবং তার 1 বছর পর 34 বছরের বামফ্রন্ট গভর্নমেন্ট পড়ে যায়। তো আপনি নিজে যখন পাওয়ারে এসেছেন, আপনি তখন সব রাস্তা ইউজ করেছেন, আজকে আপনি ভয় পাচ্ছেন কেন? আমার মনে হয় না রবি, দেখা যাক রবি কি করে এটসেট্রা। উনি ভয় পাচ্ছেন কারণ ওনার নিজের একটা ব্ল্যাক রেকর্ড আছে। আর তাছাড়া পশ্চিমবঙ্গে গণতন্ত্র বহুদিন আগে শেষ হয়ে গেছে। 1972 সালে পশ্চিমবঙ্গে যখন নাকি সিদ্ধার্থ শঙ্কর রায় আসে, তখন 356 জারি করে আসে। 1977-এ জ্যোতি বসু যখন পাওয়ারে আসে, 356 জারি করে আসে। 2011-তে মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী এবং এম কে নারায়ণকে ধরে পাওয়ারে আসছেন এখানকার লোকেদের ব্ল্যাকমেল করে। অ্যান্ড দ্যাটস ওয়াই উনি ভয় পাচ্ছেন। উনি চাইছেন না যে বাইরে, উনি চাচ্ছেন বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে ভোট করাতো সেভাবে ভোট করাবেন। কিন্তু হতে পারে না, এটা একটা বড় দেশ যেখানে নির্বাচন কমিশন কাজ করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে, বুঝতে হবে না। বলা হচ্ছে বিজেপি চায় যে বঙ্গটাকে বিভাজন করতে, তাই তারা এভাবে ভোটের সময় নাম কাটাচ্ছে, ভোট কাটিয়ে দিচ্ছে। বঙ্গটাকে কেন বিবেচনা, সব আজগুবি কথাবার্তা একটা বলে, মানে মানে বাঙালি সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু দেখছে বাঙালিরা সঙ্গে নেই। আপনি দেখছেন মমতা ব্যানার্জির এই 3 দিন যে ধর্ণা, ওই ধর্ণা মঞ্চে কোনো লোক নেই। তো এখন ওই বাঙালি সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছে। আপনি বলুন না, একসময় যে মমতা ব্যানার্জির মিটিংয়ে লক্ষ লক্ষ লোক হতো, সেই মানুষ একটা ছোট্ট মিটিং করছে এসপ্ল্যানেড ইস্টে, সেখানে সামনে চেয়ার খালি। তো কেন চেয়ার খালি? কারণ ওনার সঙ্গে লোক নেই। এখন এই বাঙালি সেন্টিমেন্ট তোলার চেষ্টা করছে, এগুলোর কোনো গুরুত্ব নেই। মহুয়া মৈত্র বলছে যারা তৃণমূলের সঙ্গে নেই তারা বাঙালি নয়, তাদের বাঙালি হয়ে থাকারই অধিকার নেই। উনি কি বাঙালি না উড়িয়া? ওনার হঠাৎ তো বাঙালি প্রেম কি করে জাগলো? ওনার প্রথম হাজবেন্ড তিনি তো মানে স্পেন না পর্তুগিজের লোক। ওনার দ্বিতীয় হাজবেন্ড একজন উড়িয়া। তাছাড়া ওনার সঙ্গে বিভিন্ন ওনার যেসব মানে বন্ধু টন্ধু আমরা দেখতে পাচ্ছি, কেউ বম্বের বিজনেসম্যান,
কেউ ওনার কুকুর চুরি করে পালিয়ে গেছে, ওনার নাকি কোনো একটা কুকুর সে ধরে রেখেছে, কুকুর নিয়ে কেস চলছে। তো ওনার সঙ্গে কোনোদিন কোনো বাঙালি বন্ধুত্ব হতে আমি দেখিনি, মানে মহুয়া মৈত্রর সঙ্গে বাঙালি বন্ধুত্ব হতে দেখিনি। বলতে গেলে তো সেই মানে চৌরঙ্গি, শঙ্করের চৌরঙ্গির, থাক আমি আর সেই কথা তুললাম না। সেই একটি চরিত্রের কথা মনে পড়ে যাচ্ছে আর কি, শঙ্করের চৌরঙ্গিতে একটি, আপনারা হয়তো দেখেছেন সিনেমাটা, উত্তম কুমার এবং ইয়ের, আমি আসলে বলতে চাই না, কিন্তু হঠাৎ উনি এত বাঙালি কবে হলেন? উনি তো আন্তর্জাতিক ছিলেন সব, ওনাকে জিজ্ঞেস করুন। এখন ওনার কথার তো খুব একটা গুরুত্ব নেই এখন। সেন্ট্রাল গভর্নমেন্ট, পার্লামেন্টে লোকজন বুঝে গেছে, মানে গুগল টাইপ করে বিভিন্ন জায়গা থেকে, গুগল থেকে লিখে টিকে এনে উনি বক্তৃতা বক্তৃতা দেন। তো সেই বেলুনও ফুটো হয়ে গেছে। তো জানি না উনি কি বলছেন। উনি নিজে কোনোদিন বাঙালির সঙ্গে মিশেছেন? যার পয়সা আছে সে উড়িয়া হোক আর পর্তুগিজের লোক হোক, উনি তার পিছনে পিছনে ঘোরেন আর কি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মুখে নারী সুরক্ষার কথা, নারীদের সম্মান করার কথা। তিনি বলছেন যে এই যে বারংবার বিজেপি থেকে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়, আজে বাজে কথা বলা হয়, এতে কিন্তু আপনাদের ভালো হবে না। কোনো পুরুষ যদি কোনো নারীকে বারবার এরকমভাবে অপমান করে, কন্টিনিউয়াসলি বাজে কথা বলে, তাহলে তার পতন অনিবার্য। না, সেটা তো বুঝলাম, কিন্তু উনি তো নিজে ওনার পার্টির যে মহিলারা আছে তাদের অপমান করেন। উনি ওনার একজন সাংসদের এগেনস্টে অত্যন্ত বাজে বাজে কথা বলেছেন তার ব্যক্তিগত ইয়ে নিয়ে। এছাড়া ধরুন ওনার এক বিধায়ক, সে বিয়ে করেছে, তার বিয়ে করা নিয়ে বাজে কথা বলেছে। তো উনি নিজে মানে নারীদের বিষয়ে উনি একটু কম কথা বললে তো ভালো হয়। মানে অত্যন্ত বাজে লোক, মানে আমি বলছি, মানে আমাদের সমাজ বলে এখনো এরা বহুবার জিতেছে এবং টিকে আছে। আদারওয়াইজ তো মানে কল্যাণ ব্যানার্জি অ্যাজ এ হিউম্যান বিং খুব খারাপ লোক। তিনি আবার লোককে বলে বেড়াচ্ছেন, বিশেষ করে নারীদের ব্যাপারে। যাক, আর এই ব্যাপারে আর বলবো না। সে ও কেস টেস ঠুকলে সে তো আমাদের কাছে ডকুমেন্ট আছে, সেসব দিয়ে দেবো আদালতে। আদারওয়াইজ উনি নারীদের কি সম্মান করছেন সে তো জানা আছে। শুভেন্দু অধিকারী কোনোদিন শুভেন্দু অধিকারী হতেই পারতো না যদি না মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত তার মাথায় থাকতো, এমনও মন্তব্য করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একটা পাগল। শুন, কল্যাণ ব্যানার্জি নিজে মমতা ব্যানার্জির বাড়িতে বাথরুম পরিষ্কার করতেন এটসেট্রা, এই করে কল্যাণ ব্যানার্জি ইয়ে হয়েছেন, আপনার নেতা হয়েছেন। এবং ওকে যদি টিকিট না দেয়, ও জিততে পারবে না ওখান থেকে। ও তৃণমূল ছেড়ে, তৃণমূলে যেহেতু মুসলিম ভোট পায় সেহেতু ওখান থেকে ও জিতে বেরিয়ে আসে। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, তাদের ওখানে বড় ব্যবসা ছিল, তার ঠাকুরদা ছিল স্বাধীনতা সংগ্রামী। তার বাবা, আমাদের জ্ঞান হওয়ার পর থেকে শুভেন্দুবাবু আমাদের থেকে কয়েক বছরের বড়। শুভেন্দুবাবু বাবা, আমরা জ্ঞান হওয়ার ওই সময় থেকে শুনে আসছি, কাথি পৌরসভার 30 বছরের চেয়ারম্যান, সিপিএম এর সময় লড়াই করে। চারটিখানি কথা না, উনি স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠে এসছেন, তখন কংগ্রেস করতেন। স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠে এসছেন, তারপর উনি তৃণমূলে এসছেন, এবং তৃণমূলে এসে ওনার দম আছে যে 3টে মন্ত্রিত্ব ছেড়ে উনি তারপর বিজেপিতে এসছেন, এবং আজকে উনি বিজেপিতে সম্পৃক্ত, বিজেপিতে নিজের জায়গা করে নিয়েছেন। এবার জায়গা মানে উনি লিড করছেন আজকে, ওয়ান অফ আওয়ার, মানে আমাদের ইয়ে যাকে বলে, মানে কমান্ডার উনি। তো ওনার নিজের যোগ্যতা অনেক বেশি। উনি 4টে মিনিস্ট্রি ছেড়ে, দপ্তর ছেড়ে, এই ছেড়ে উনি এখানে এসছেন। উনি নিজের, কিন্তু এই যদি একটা পঞ্চায়েত দ্বারায় জিততে পারবে না তৃণমূলকে ছেড়ে কল্যাণ ব্যানার্জি। ওখানে মুসলমান ভোট যেহেতু প্রচুর আছে, সেহেতু বারবার জিতেও ওখানে এমপি হচ্ছে। আদারওয়াইজ ওর নিজের তো কোনো যোগ্যতা নেই। আর শুভেন্দু অধিকারী সম্বন্ধে ও কি করে বলে? ও নিজে একটা বাথরুম টাথরুম পরিষ্কার করতো মমতা ব্যানার্জির বাড়ি, সেখান থেকে ও মানে টিকিট পেয়েছে আর কি। এরকমটা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে দল ছেড়ে এসছে সেটার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে আসা, তাই নাকি ওনার রাগ। আর কোনোদিন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর যোগ্যতাতেও তিনি পৌঁছাতে পারবেন না। প্রথম কথা বলি, অভিষেক ব্যানার্জিকে ওই দলে, ওদের দলের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু অভিষেক ব্যানার্জিকে ওই দলে সবার মাথায় বসিয়ে দেওয়াতে যে কোনো লোকের রাগ আছে। আপনি আলাদা করে জিজ্ঞেস করুন মদন মিত্রকে, আলাদা করে কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন, আপনি আলাদা করে মুকুল রায় মারা গেছেন, মুকুল রায় দল থেকে বেরিয়েছেন ওই কারণে। যাদের ব্যক্তিত্ব আছে এটসেট্রা, তাদের প্রত্যেকের মানে অবজেকশন আছে এই মাথার উপর এই গাধাটাকে বসিয়ে দেওয়ার। এটা একটা ইডিয়েট একটা, ঠিক আছে, কোনো যোগ্যতা নেই, তো কৃষি দিয়েতে বসিয়ে দিয়েছি। যে কোনো লোক রাগ হয়, যে কোনো লোক রাগ হয়। আজকে যদি ধরুন, কথার কথা বলছি, ধরুন আমাদের সভাপতি আছেন, যেটা আমাদের দলে একেবারে সম্ভব না, শ্রমিকবাবু। হঠাৎ শ্রমিকবাবু ভাইপোকে এসে যদি আমাদের সভাপতি করে দেওয়া হয়, যাকে আমরা চিনি না কিছু না, তাহলে আমাদের রাগ হবে না? যেটা আমাদের দলে কোনোদিন হয় না। আমরা জানি না নেক্সট সভাপতি কি হবে, আমাদের কেন্দ্রে কি নেক্সট সভাপতি হবে কেউ জানে না। ভেবেছেন বিহার থেকে
নিতিন নবীনজি এসে আমাদের সভাপতি হবে। এবার এইটা নিয়ে ওদের দলের সবার রাগ আছে, একা না, ওর নিজেরও রাগ আছে। কল্যাণ ব্যানার্জির কল্যাণ নিজে এই সম্পর্কে এক সময় মন্তব্য করেছিল, এই অভিষেক সম্পর্কে। কল্যাণ ব্যানার্জি নিজে অভিষেক সম্বন্ধে, কিন্তু শুভেন্দু বাবুর যোগ্যতা আছে বলে উনি বেরিয়ে গেছেন, কল্যাণ ব্যানার্জি কোনো যোগ্যতা নেই বলে ও মাথা নিচু করে অভিষেকের দলেও টিকে আছে। ফলে এই ব্যাপারে ও যত কম মুখ খোলে, আমি বলছি, আমি ভিডিও বের করে দেবো যে কল্যাণ ওর ভাইপোর বিরুদ্ধে কথা বলেছে এবং বলেছে আমার নেতা একমাত্র মমতা ব্যানার্জি, আর কেউ না। তার মানে কল্যাণও কোনো এক সময় গালাগাল খেয়েছে। এখন কল্যাণ দেখছে ওর রাজনীতি মোটামুটি শেষ, সেই জন্য ও অভিষেককে তেল মারার চেষ্টা করছে, নইলে 29-এ অভিষেক ওকে টিকিট দেবে না। আর ইনার তো যোগ্যতা আছে বলে ইনি এতগুলো মন্ত্রিত্ব এসেটা ছেড়ে বেরিয়ে এসেছে। কল্যাণকে তো কোনো মন্ত্রিত্ব দেয়নি। কেন দেয়নি? কারণ জানে পাগল ছাগল, এদের মন্ত্রিত্ব দিক কি হবে, তো মাথার ঠিক নেই ওর। মমতা ব্যানার্জি বলছেন যে আপনারা যাদের বর্জন করেন আমরা তাদের গ্রহণ করি, আমরা দেখি না তারা কোন রাজ্যের, আমরা দেখি ভালোবাসা, মনুষ্যত্ব, দৃষ্টিভঙ্গি, মানবিকতা। তো মেনকা গুরুস্বামীকে তো আমরা বর্জন করিনি, মেনকা গুরুস্বামীকে তো আমরা বর্জন করিনি, রাজীব কুমারকে আমরা বর্জন করিনি। আপনারা এদের ঢোকাচ্ছেন কোনো মানবিকতার জন্য না, ঢোকাচ্ছেন যে এবার ইলেকশনে হেরে যাবেন, হেরে গেলে যাতে নাকি ভাইপোকে এবং আপনাকে যাতে নাকি লয়াররা বাঁচাতে পারে। কলেজিয়ামের কাছাকাছি যে লয়াররা আছে সেই লয়ারদের সঙ্গে লাইন আপ করার জন্য এই মেনকা গুরুস্বামীকে আপনারা লয়ার করেছেন। এর আগে নিজের ধান্দায় যশবন্ত সিনহাকে করেছিলেন, তারপর যশবন্ত সিনহাকে ফুটিয়ে দেন আপনারা, ঠিক আছে। গোয়ার এক রাজ্যপালকে এনেছিলেন, সেখানে তাকে ফুটিয়ে দিয়েছেন। আপনারা ভালোবেসে কোনোদিন কাউকে কিচ্ছু দেননি। দলটা সম্পূর্ণ আপনাদের দল, এবং এই মেনকা গুরুস্বামীকে নিয়ে আসা বা রাজীব কুমারকে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হলো ভাইপোকে বাঁচানো। আগামী দিনে যারা এরা লিগাল সার্ভিস দিয়ে যাতে ভাইপোকে বাঁচাতে পারে, আর নাথিং এলস। একদম শেষ প্রশ্ন, বলা হচ্ছে যে সব থেকে বেশি ভোট কাটা হয়েছে বাংলায়, কোথায়? বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই, এটা প্ল্যান্ড গেম। ভোটের আগেই ভোট কেটে দিচ্ছেন, তাও পারবেন না, ভাবছেন বড় হনু হয়ে গেছেন। এই ভোটার লিস্টেই তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে এখন কেন ভোট হতে পারবে না? আদালতে যান না, আপনারা তো বহুবার আদালতে গেছেন, আরেকবার আদালতে যান। রাস্তায় এসব কথা বলে লাভ আছে? আপনার কথা কেউ শুনবে না, আপনারা সামনে গেলেই শুনছে না। গণেশ কুমার প্রথমে ভাইপোকে ভাগিয়ে দিল, তারপর সেদিন কল্যাণ ব্যানার্জি বললো পিসির সঙ্গে নাকি খারাপ ব্যবহার করেছে। আজকে চন্দ্রিমা এসে বললো, চন্দ্রিমা কাকিমা এসে বললেন যে ওনাকে নাকি বলেছে আস্তে কথা বলুন। ঘটনা হচ্ছে আপনাদের কথা তো কেউ শুনছে না। যখন শুনছে না তখন আর বলছেন কেন? চুপ করে থাকুন। 3বার গেছেন, 3বার গণেশ কুমার ভাগিয়ে দিয়েছে। প্রথমে ভাইপোকে ভাগালো, তারপর পিসির কথা বললো, পিসিকে ভাগিয়ে দিল। থার্ড হলো আপনার কি বলে, এই যে চন্দ্রিমা ভট্টাচার্য আজকে বললো, তাকেও ভাগিয়ে দিল। তো যখন আপনাদের ভাগিয়ে দিচ্ছে, কেউ যখন কথা শুনছে না, কথা বলছেন কেন? চুপ করে থাকুন। না স্যার, কথাটা তো আসলে লজিক্যাল ডিসক্রিপেন্সি, ওনারা বলছেন লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। না না, মমতা ব্যানার্জি কিন্তু একটা কথা বলি, মমতা ব্যানার্জি কিন্তু ইংরেজি খুব ভালো বলে। খড়গপুর আইআইটির একটা প্রোগ্রামে আমি দেখেছিলাম, উনি কিন্তু উল্টোপাল্টা ইংরেজি বলেন না। উনি এই লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি যে কথা বলছেন, এটা যাতে নাকি লোকজন লজিস্টিক্যাল নিয়ে পড়ে থাকে এবং আসল জায়গাগুলো, চাকরি চুরি, এই চুরি, গরু চুরি, এগুলো থেকে যাতে সরে যান, এই জন্য উনি উল্টোপাল্টা কথা বলেন। গতকাল মমতা ব্যানার্জি একটা ইংরেজিতে একটা বক্তৃতা দিয়েছেন, উনি বেশ ভালো ইংরেজি জানেন। এর আগে উনি অন্যান্য জায়গায় গিয়ে উল্টোপাল্টা ইংরেজি বলেন, কিন্তু আমি দেখেছি খড়গপুর আইআইটির একটা প্রোগ্রাম হচ্ছিল এই সায়েন্স সিটিতে, সেখানে কিন্তু মোটামুটি ভালো ইংরেজি উনি বলেন এবং গ্রামাটিক্যাল ইংলিশ বলেন। মানে এই যে অনেক সাংবাদিককে উনি ধোকা দেন ভুল ইংলিশ বলে, তারা ওনার ইংলিশ নিয়ে ওনাকে টন্টিং করে। দেখুন, ইংলিশ নিয়ে ওনাকে টন্টিং করলে ওনার একটা ভোটও কমবে না, এটা লালুরও কমতো না, কারণ উনি সেই ধরনের ভোটারদের রিপ্রেজেন্ট করে। একটা লোক যখন দেখছে আমি বাংলা মিডিয়ামে, আমি ভালো ইংলিশ জানি না, হয়তো মমতা ব্যানার্জি আমার মতো, ফলে তার একটা সিম্পেথি আসবে মমতা ব্যানার্জির উপর। কিন্তু এই যে লজিস্টিক্যাল, উনি খুব ভালো করে জানেন লজিক্যাল, উনি এটা মানুষকে বোঝানোর জন্য যাতে মানে দৃষ্টিটা ঘুরে যায়। 5টা এলিট লোক ওনাকে সমর্থন করলে 5টা নন এলিট লোক, সকল আমাদের মতো বাংলা মিডিয়ামে, তাদের হয়তো ওনার মতো মানে ওনার প্রতি ইয়ে হবে। আমি আবার বলছি, উনি কিন্তু ইংরেজি বেশ ভালো জানেন এবং উনি এই যে এই কাজগুলো করছেন, এই কাজগুলো করার উদ্দেশ্য হলো লোককে মানে আসল ইস্যু থেকে ঘুরিয়ে দেওয়া। উনি দেখবেন এই 1500 কেজি বাচ্চা এটসেট্রা বলেন, উনি জানেন না, উনি ইচ্ছে করে বলেন, যাতে নাকি যখন দেখবেন বড় উনি ঝামেলায় পড়েছেন, তখন এইসব উল্টোপাল্টা কথা বলে উনি ইস্যুগুলোকে ঘুরিয়ে দেন, অ্যান্ড নাথিং এলস। অসংখ্য ধন্যবাদ।